মঙ্গলবার সরকার গঠন। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এমপিদের শপথ পড়াবেন সিইসি। বিকেলে একই জায়গায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। অভিজ্ঞ তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা তারেক রহমানের। টেকনোক্রেট কোটায় স্থান পেতে পারেন ত্যাগী নেতা আর জোটসঙ্গীরা। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের পথ চলা। প্রধান উপদেষ্টা ব্যস্ত হবেন তার 3 জড়ো তত্ত্ব নিয়ে। অন্য উপদেষ্টারা ফিরে যাবেন নিজ কাজে। ভোটের মাঠে বাজিবাদ করেছে এক সময়ের কোণঠাসা জামায়াত ইসলামী। রেকর্ড 68 আসনে জয়লাভে রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। চলতি সপ্তাহে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের পথচলা। 18 মাসের কার্যক্রম শেষে নির্বাচনে বিজয়ী গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে বর্তমান সরকারের কার্যক্রমের। নতুন সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর বিশ্বব্যাপী তার 3-0 তত্ত্ব প্রচারণায় সক্রিয় হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে থাকবেন দেশেই। সেফ এক্সিট নিয়ে নানা জল্পনা থাকলেও বাকি উপদেষ্টারাও দায়িত্ব ছাড়ার পর দেশ ছাড়বেন না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ওই সময়ে শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের বহু নেতা দেশ ছেড়ে পালান। এরপর গত 18 মাস অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার মধ্যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় অর্জন করে বিএনপি। শপথের পর নতুন গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে শেষ হবে ডক্টর ইউনূস সরকারের পথ চলা। নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। তবে নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তিনি কি বাংলাদেশেই থাকবেন? এমন সব প্রশ্ন ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে। অবশ্যই বাংলাদেশ যখন তার কঠিন সময়ে যখন উনি হাসিনা তাকে হ্যারাসমেন্ট করছিল, তার প্রতি অন্যায় করছিল, অবিচার করছিল, তখনও তো উনি বাংলাদেশ ছেড়ে যাননি। উনি ওনার যে আগের কাজ সেই কাজে ফিরে যাবেন। উনি সোশ্যাল এন্টারপ্রাইজেস করবেন, উনি সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলবেন, উনি 3-0 ওনার যেটা ক্যাম্পেইন ওইটা নিয়ে কথা বলবেন, ওনার যে ভিশন সেটা নিয়ে উনি গ্লোবালি যে ক্যাম্পেইন করেন সেটা করবেন। 3-0 যে খুব ইম্পর্টেন্ট আমাদের এই পৃথিবীর এক্সিস্টেন্সের জন্য, সেই কথাগুলো বলবেন। গত 1.5 বছরে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে হয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়েও হয়েছে নানা আলোচনা। পাশাপাশি উঠেছে সেফ এক্সিটের জল্পনা। এসব বিষয় নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনারাই দেখেন কে কে সেফ এক্সিটে যাচ্ছে কি যাচ্ছে না। উপদেষ্টারা যারা আছেন তারা খুবই গর্বভরেও তারা বলেন যে তারা এই দেশকে ভালোবাসেন, তারা তাদের সমস্ত বাকি জীবনটাই এই দেশকেই দিবেন, এই দেশেই থাকবেন। নতুন সংসদ সদস্যদের শপথের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের মাঠে বাজিবাদ করেছে এক সময়ের কোণঠাসা জামায়াত। দলটির 85 বছরের রাজনৈতিক ইতিহাসে অভূতপূর্ব ফলাফল করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। অতীতের ব্যর্থতা পেছনে ফেলে রেকর্ড 68 আসনে জয়লাভ করায় রাজনীতির ময়দানে আলোচনায় এখন দলটি। প্রধান বিরোধী দলের আসন নিশ্চিত করেছে এক সময়ের কোণঠাসা জামায়াত। দলটির হঠাৎ এই উত্থানের নেপথ্যের হিসেব মেলাতে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত বিভিন্ন মহল। বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক তৎপরতা, গণমুখী রাজনীতি আর জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ভোটারদের মাঝে প্রভাব ফেলতে পেরেছে দলটি। আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। তবে ভোটের মাঠে বরাবরই পিছিয়ে ছিল দলটি, সুবিধা করতে পারেনি কখনই। 2001 সালে বিএনপির সাথে জোট করে সরকারের অংশ হলেও 2008 সালের নির্বাচনে মাত্র 2টি আসনে জয় পায় দলটি।
আওয়ামী লীগ সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি দেয়া হয় জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের। এছাড়া গুম, খুন এবং কারা নির্যাতনের প্রেক্ষিতে প্রকাশ্য রাজনীতি থেকে ছিটকে পড়ে দলটি। টিকে থাকতে গোপনে সাংগঠনিক তৎপরতা বাড়ায় কৌশলী জামায়াত। 2024 সালের আগস্টে নিষিদ্ধ হওয়ার পর অস্তিত্ব সংকটে পড়লেও হাল ছাড়েনি দলটি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাজনীতির মাঠে ফের সক্রিয় হয়ে ওঠে জামায়াত। শুরু হয় দীর্ঘদিনের মিত্র বিএনপির সাথে ক্ষমতার লড়াই। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় এককভাবে 68 আসন এবং জোটগতভাবে 77 আসনে জয় পায় জামায়াতের প্রার্থীরা। এছাড়া অর্ধ শতাধিক আসনে অল্প ভোটের ব্যবধানে হেরে যায়। ইতিপূর্বে সর্বোচ্চ 12% ভোট পাওয়া জামায়াত এবার 33% ভোটারের সমর্থন আদায়ে সক্ষম হয়। বিশ্লেষকরা মনে করেন জামায়াতের দুর্নীতি বিরোধী অবস্থান এবং সাংগঠনিক দক্ষতা নির্বাচনে ভালো ফলাফল আনতে সহায়ক ভূমিকা রেখেছে। জামায়াতের যে রাজনীতিতে একনিষ্ঠভাবে লেগে থাকা এবং তাদের যে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত যে চরিত্র মানুষের কাছে তারা তুলে ধরতে পেরেছে এবং দেশকে দেওয়ার জন্য তাদের যে ডেডিকেশন, দেশের জন্য কাজ করার, এটা আমি মনে করি তারা বুঝাতে পেরেছে দেশবাসীকে। কেউ কেউ মনে করেন জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা, ইতিবাচক রাজনীতি এবং আওয়ামী লীগের নির্যাতনের কারণে সাধারণ মানুষের মনে প্রভাব ফেলতে পেরেছে দলটি। বিএনপির মতো জামাতের নেতাকর্মীরাও ব্যাপক মাত্রায় অত্যাচার, নির্যাতন, জেল, জুলুমের শিকার হয়েছে। জামাতের যে কেন্দ্রীয় নেতাদের বিচার হলো, তাদের ফাঁসি হলো, ওই দিক থেকে মানুষের কিছুটা সিম্পেথি জামাতের দিকে যায়। এই বিষয়টা তারা মানুষের মধ্যে দিতে পেরেছে যে এখন তারা একটা জাতীয় রাজনীতির একটা বড় বিষয়। ছাত্ররা কোটা আন্দোলন করে, সেই আন্দোলনের মধ্যেও জামাত ছিল। বিএনপি পন্থী ছাত্রের চেয়ে তাদের সংখ্যাই নেতৃত্বে অধিক, সুতরাং নেতৃত্বটা তারা ওখান থেকে নিয়ে নিল। আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো আওয়ামী লীগের ভুল কৌশল, ইসলামী রাজনীতিকে, ইসলামী ভাবাদর্শকে, এগুলোকে কনসেশন দিয়েছে। তবে বিএনপি বলছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে অপকৌশলের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করেছে জামায়াত। আছে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও। প্রচুর অর্থের ব্যাপার দেখেছেন, অর্থ তারা বিভিন্ন জায়গাতে, এবং সেই দিন পর্যন্ত বিভিন্ন জায়গাতে তাদেরকে আমরা দেখেছি যে অর্থ, টাকা পয়সা বিতরণ করা। আওয়ামী লীগের কোনো এই জায়গায় ভোটে অংশগ্রহণ নেই। তাদের যারা সমর্থক আছেন, বিশেষ করে তাদের মধ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা আছেন, তাদেরকে ভয়ভীতির ব্যাপারটা আমাদের কাছে বিভিন্ন সময় তথ্যগুলো এসেছে। পর্যবেক্ষকরা বলছেন এবারের নির্বাচনে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া এটিএম আজহারুল ইসলাম এবং 8 বছর গুম থাকা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানের সংসদ সদস্য হওয়া জামায়াতের বড় চমক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের 4টি আসনে বিশাল জয় পেয়েছে বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং 24 পরবর্তী বাংলাদেশের নতুন পরিস্থিতিতে এই ফলাফল জেলায় নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতিকে ঘিরে বাড়ছে মানুষের আশা। হবিগঞ্জ জেলার 4টি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। জেলার এমন ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বেড়েছে সাধারণ মানুষ ও নেতাকর্মীর প্রত্যাশাও। হবিগঞ্জ 1 আসনে ডক্টর রেজা কিবরিয়া, হবিগঞ্জ 2-এ আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ 3 আসনে আলহাজ জিকে গৌস এবং হবিগঞ্জ 4 আসনে SM ফয়সাল। বিজয়ী প্রার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ টেকসই পরিবর্তন। শিক্ষা, চিকিৎসা এবং আমাদের কর্মসংস্থান এবং আমাদের যাতায়াত ব্যবস্থা, এগুলা উন্নতি করবেন, এটি আমাদের মূল প্রত্যাশা। আমাদের নবীগঞ্জ বাহুবলে যে রাস্তাঘাট আছে সব উন্নয়ন করবেন, আমরা এই প্রত্যাশা করি। আমরা আশাবাদী উনি আমাদের তরুণ প্রজন্মের জন্য কিছু করবেন। তো নতুন এমপি সাহেবের কাছে আমার প্রত্যাশা উনি যেন নবীগঞ্জের রাস্তাঘাট সহ শিক্ষা খাত, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা খুবই গুরুত্ব সহিত দেখেন। নবনির্বাচিতরা বলছেন এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন তারা। আমাদের বাস টার্মিনাল, আমাদের মেডিকেল কলেজ তার নির্ধারিত ক্যাম্পাসে ফেরত যাওয়া, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ক্যাম্পাসে ফেরত যাওয়া,
এই সমস্ত জিনিসগুলি বড় স্কেলে যদি আমরা বলি, এই কাজগুলির প্রতি আমাদের নজর থাকবে। দোয়া করবেন আমাদের জন্য নামাজে, আর বেগম জিয়ার জন্য একটা দোয়া যেন হয়, এটা আমরা কেন্দ্রীয়ভাবে আমরা সবখানে করছি। সারা দেশে যারা জিতেছেন বা যারা হেরেছেন সবাই তারা বেগম জিয়ার জন্য তারা দোয়া করবে। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় 24 পরবর্তী বাংলাদেশে এমন ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। সেতু আছে কিন্তু নেই চলাচলের রাস্তা। সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে এমনই দুর্ভোগে এলাকাবাসী। স্থানীয়রা বলছে নির্মাণের 3 বছর পার হলেও কোনো কাজে আসছে না সেতু দুটি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে সরকারি জমি না থাকায় সংযোগ সড়ক নির্মাণ ব্যাহত হয়েছে, তবে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস তাদের। 2023 সালে সদর উপজেলার একডালা গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে কুরালিয়া খালের উপর 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দুটি সেতু। সেতু দুটির পশ্চিমে 700 মিটার অংশ খালে ভেঙে গেছে 3 বছর আগে। সংযোগ সড়ক না থাকায় কৃষিপণ্য ও রোগী পরিবহন, স্কুল কলেজে যাতায়াত সহ সর্বক্ষেত্রে বাধার মুখে গ্রামবাসী। আমাদের এই পশ্চিম সাইডে 700 মিটার রাস্তা অসম্পূর্ণ রয়েছে। এখানকার রাস্তার কারণে আমরা কোনো জায়গায় যেতে পারি না। এই রাস্তাটা হইলে আমাদের জন্য খুব ভালো হয়। আমাদের দাবি একটাই, রাস্তাটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তা তৈরি করে দেয়। রাস্তাটি দ্রুত নির্মাণ করা হলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াতের নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে, কমবে ভোগান্তি, দাবি এলাকাবাসীর। আমরা আবাদ করব, সেই আবাদ বিক্রি করা আমাদের জন্য সমস্যা, ব্যাপারী আসে না, হাটে যাওয়ার সমস্যা। আমাদের গ্রামের, আমাদের এই পাড়ার এই লোকজনগণা স্কুলে যাওয়া আসা খুব সমস্যা, খুব ভোগান্তি করি আমরা। এই রাস্তাটুকু আমাকে রোদ ধরে, তাহলে আমাকে সারাটুক গ্রামের মানুষ এখান দেয়া যাতায়াত করে দেয়। সরকারি জমি না থাকায় ভাঙা অংশে কাজ শুরু করা সম্ভব হয়নি। দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের। ওই এলাকায় এখন চলাচলের জন্য আমাদের সরকারি কোনো রাস্তা নেই। তো এই প্রেক্ষিতে যেহেতু রাস্তাটা গুরুত্বপূর্ণ এবং শেষেও পাকা আছে, প্রথম দিকেও পাকা আছে, এলাকার কিছু লোকজনের সাথে বসে আমি মিটিং করেছি যে ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করবো এবং অনুমোদন করে কাজ করতে পারবো। শিগগিরই সেতু দুটি চলাচলের উপযোগী করে লাঘব হবে গ্রামবাসীর দুর্ভোগ, এমন প্রত্যাশা সকলের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। সরকারি নির্দেশনার কথা বলে গড়াই নদীতে বালু উত্তোলনের কাজ চললেও মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর, মহেশপুরের নদী সংলগ্ন এলাকার কৃষকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙন প্রবণ এলাকা হওয়ায় নতুন করে নদী ভাঙনের শঙ্কায় পড়েছেন তারা। বিশেষ করে কৃষি জমির খুব কাছাকাছি নদী খননের নামে বালু উত্তোলন করায় এই আশঙ্কা আরও বেড়েছে। প্রশাসন বলছে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মাগুরা ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া সোনাকান্দার মধ্যবর্তী গড়াই নদীতে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের আওতায় পরীক্ষামূলক খনন কাজ চলছে। নদীর গভীরতা ও নাব্য বাড়ানোর লক্ষ্যে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় নদীর গভীরতা 6 থেকে 7 মিটার পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে। তবে নদীর বালু উত্তোলনের অপর পাশে থাকা মাগুরার মহেশপুরের স্থানীয়রা অভিযোগ করছেন মাগুরা নদী সীমান্তে বালু উত্তোলন করা হচ্ছে। একে পরীক্ষামূলক খনন কাজ বললেও সরকারিভাবে উত্তোলিত বালু বিক্রি করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যে নদী খননের প্রকল্প, এই প্রকল্পের জন্য তারা যে ড্রেজিং করতেছে অবৈধভাবে, এটা আসলে পানি উন্নয়ন বোর্ডের নিয়ম বহির্ভূত। এতে এলাকার জন্য হুমকি স্বরূপ আমাদের এলাকার ঘরবাড়ি ভেঙে যাবে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। ফসলি জমি অনেক অংশে ভেঙে গেছে। নদীর দিয়ে জমিগুলো আমাদের ফসলাদির জমি সব রাজবাড়িওয়ালারা কাটি কুটি নিয়ে যাচ্ছে বা ভাঙে চুরে যাচ্ছে। চরের যে ফসলাদি করছি, আবাদি ফসল, এই বালি কাটার জন্য আমাদের এই ফসলগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ঝুঁকিতে আছি। আসলে এখানে এমনিতেই পার, এখানে নদী খননের কোনো প্রয়োজন আমরা মনে করি না। আমাদের ওই পাড়ের থেকে এই পাশে গভীরতা বেশি। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গড়াই নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের একটি অভিযোগ আমরা পেয়েছি। কৃষি জমি সহ নদীর পাড় হুমকির মুখে রয়েছে। এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ মাধ্যমে অবহিত করার উদ্যোগ গ্রহণ করেছি। দ্রুত বালু উত্তোলন বন্ধ করে বিকল্প উপায়ে ও নিয়মতান্ত্রিকভাবে নদী খননের তাগিদ স্থানীয়দের।
শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড় তাকিয়া বাজার এলাকা যেন মৃত্যু ফাঁদ। গত এক বছরে কমপক্ষে অর্ধশত মানুষের প্রাণ ঝরেছে এলাকাটিতে। অহরহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে আতঙ্কিত বাসিন্দারা। এমন পরিস্থিতিতে নিরাপদ সড়ক পারাপারে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকার ব্যস্ততম মহাসড়কের একপাশে মাদ্রাসা, অন্য পাশে বাজার ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। ফলে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হচ্ছে স্থানীয়দের। গেল 28শে জানুয়ারি এলাকাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাদ্রাসা শিক্ষার্থী খাদিজা মাসমুম সহ এক পথচারী। আহত হন আরও কয়েকজন। এই পরিস্থিতিতে নিরাপদ সড়ক ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর উদ্যোগ না নেয় দুশ্চিন্তায় অভিভাবকরাও। এই সড়কটা একটি নিরাপদ সড়ক হোক, মানুষের সাথে কোনো দুর্ঘটনা না হয় এবং একটা ফুট ওভারব্রিজ চাই। ওভারব্রিজ দিলে আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো হবে এবং গার্ডদের জন্য ভালো হবে, যাত্রীদের জন্য ভালো হবে। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে এইবার ওভার হয়। এখানে মাদ্রাসা, মসজিদ। ফুট ওভার ব্রিজের জন্য দীর্ঘদিন পর্যন্ত দাবি জানিয়ে আসতেছে, কি যেন কারণে প্রশাসন কর্ণপাত করতেছে না। নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকাকে দুষছেন নাগরিক সমাজ। আমি আহ্বান জানাবো দ্রুতগতিতে একটা ফ্লাইওভার ব্রিজে যেন আর কত প্রাণ ঝরলে প্রশাসন বুঝতে পারবে যে এখানে একটা অদ্ভুত প্রয়োজন। গত এক বছরে চট্টগ্রামের মিরসরাইয়ে 42টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে 50 জন। এলাকাবাসীর জোরালো দাবি নিরাপদ সড়ক পারাপারে ফুট ওভার ব্রিজ নির্মাণের। ডিবিসি নিউজ ডেস্ক। সদরের দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় পরিত্যক্ত মুদি দোকান থেকে 3 বালতি তাজা ককটেল ও কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছেন সেনা সদস্যরা। চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতা এড়াতে কয়েকদিন ধরেই এলাকায় টহল জোরদার করা হয়েছিল। শনিবার রাত 9টার দিকে ঢালিকান্দি মানিক শিকদারের বাড়িতে অভিযান চালান সেনা সদস্যরা। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে 3টি লাল প্লাস্টিকের বালতি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় একই জায়গা থেকে বেশ কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারি পাওয়া যায়।